সবাই যখন সুপ্রিম কোর্টের 25% দিয়ে দেওয়ার রায়ের প্রেক্ষিতে রাজ্যের ভূমিকা কি সে বিষয়ে উদ্বিগ্ন, ঠিক সে সময়ে অনেক কাদা জল পেরিয়ে মাননীয় দেবপ্রসাদ হালদারের করা আরটিআই এবং তারপরে কোর্ট কেসের রায়ের ভিত্তিতে যে রিপোর্ট সিক্সথ পে কমিশনের রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে কি ছিল, বিশেষত ডিএ দেওয়ার ব্যাপারে এই রিপোর্টে কি বলেছিল, তাই আজকে একটু খুঁটিনাটি জানবো। এই রিপোর্টটি দুটি ভলিউমের, মানে একটা বিরাট বড় রিপোর্ট, তার প্রত্যেকটা ভলিউমের আবার কতগুলি করে পার্ট আছে, তার মধ্যে কিছু চ্যাপ্টার্স আছে। মূলত বেশিরভাগ গভর্নমেন্ট এমপ্লয়িজ এই ভলিউম 1 পার্ট 1-এর মধ্যে তাদেরকে ডিসকাস করা হয়েছে। প্রথমে আমরা দেখে নিই এই সিক্সথ পে কমিশন কাদের নিয়ে কনস্টিটিউট হয়েছিল। এই সিক্সথ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রফেসর অভিরূপ সরকার, আর 6 জন মেম্বার এবং একজন মেম্বার সেক্রেটারি। আমি প্রথমেই দেখাবো ডিএ সম্পর্কে ইনারা কি বলেছেন, তারপরে আসবো যে কোন ভিউ পয়েন্ট থেকে ইনারা এই ডিএর ব্যাপারে এই ব্যাপারগুলো বলেছেন, কোন বেস পয়েন্টে দাঁড়িয়ে তারা ডিএটাকে ঘোষণা করেছেন, কিভাবে ডিএ দিতে হবে, তার প্রসেস কি, বা ডিএ দেওয়া যাবে না যাবে না। তো দেখে নিয়ে আমরা ডিএ দেওয়ার ব্যাপারে ইনারা কি বলেছেন। এই 12.3 আর্টিকেলে দেখুন, The state government is shouldering obligations for repayment of huge debt burden for quite some time. ডিএ দেওয়ার ব্যাপারে তা ইনারা যুক্তি খাড়া করছেন, ডিএ সম্পর্কে বলবেন তার সম্পর্কে ইনারা যুক্তি খাড়া করছেন কি না, স্টেট গভর্নমেন্ট ইজ শোল্ডারিং অব্লিগেশনস ফর রিপেমেন্ট অফ হিউজ ডেপ্ট বার্ডেন ফর কোয়াইট সাম টাইম। দ্য ডেপ্ট জিএসডিপি রেশিও ইজ কনসিডারেবলি হাই ইন কম্পারিজন উইথ অল ইন ইন্ডিয়া অ্যাভারেজ। মানে আমাদের স্টেট গভর্নমেন্টের জিএসডিপি রেশিও কনসিডারেবলি হাই। তো যাই হোক, একটু নিচের দিকে চলে আসি। The state government is required to ensure timely release of fund for repayment of loans and committed expenditure. অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে যে লোন এবং বিভিন্ন ধরনের কমিটেড এক্সপেন্ডিচারে খরচ করতে হয়, তার জন্য স্টেট গভর্নমেন্টের একটা বিশাল বার্ডেন হয়ে যায়। ফার্দার, দ্য গভর্নমেন্ট ক্যান নট ডিসওন ইটস রেসপন্সিবিলিটিজ ফর ডেভেলপমেন্ট ওয়ার্কস অ্যান্ড এসেন্সিয়াল এক্সপেন্ডিচার for important social schemes which ultimately affects a large population and bring changes to quality of life. বুঝতেই পারছেন কোন ধরনের ওয়ার্ক, ডেভেলপমেন্ট ওয়ার্কস এবং এসেন্সিয়াল এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ 12.4 আর্টিকেলটি ভালো করে শুনুন, এটি মেন পয়েন্ট। In view of the above, the Commission recommends that the state government may from time to time decide the quantum of dearness allowance to be given to the employees, taking into consideration the financial resources available to the state government. The state government shall not be required to adhere to the prevailing All India Consumer Price Index for the purpose of granting and or enhancing the quantum of dearness allowance. এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, স্টেট গভর্নমেন্ট চাইলে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে পারে, নাও দিতে পারে। স্টেট গভর্নমেন্ট বাধ্য নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মেনে চলতে, এমনকি গ্র্যান্ট করার ক্ষেত্রেও নয়, ফিক্স করার ক্ষেত্রেও নয়, অথবা এনহেন্স করার ক্ষেত্রেও নয়। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ইজ নট প্র্যাকটিক্যালি লায়েবল টু গিভ দ্য ডিএ। এটা এক কথায়। তাহলে কমিশন রিকমেন্ড করছে যে ডিএ দেওয়ার প্রয়োজন নেই, ডিএ দিতে বাধ্য নয়। এবার আসি, এই যে সিক্সথ পে কমিশনের চেয়ারম্যান মাননীয় অভিরূপ সরকার এবং তার মেম্বার্স, তাঁরা যেভাবে অ্যাসেস করেছেন ডিএটাকে, এর পূর্ব ইতিহাস কি, সত্যি কি ডিএটার প্রয়োজনীয়তা আছে না নেই। এবার একটু হিস্ট্রিতে আসুন। পে কমিশনস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওভারভিউ। আর্লিয়ার ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার গভর্নমেন্ট ইনক্রিজড, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছিল, সেই 1914 থেকে 18 সালে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট ইনক্রিজ দ্য স্যালারি অফ সার্টেন ক্লাসেস অফ এমপ্লয়িজ ইন ভিউ অফ দ্য ইনক্রিজড কস্ট অফ লিভিং। একটা ওয়ার্ল্ড ওয়ারের সময় দেশ যখন ইকোনমিক্যালি সোশ্যালি ফল ডাউন হয়ে যায়, তখনও ইনক্রিজড কস্ট লিভিংটাকে বাড়ানোর জন্য তাদের কিন্তু স্যালারি ইনক্রিজ করতে হয়েছিল বা করেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় accordingly it provided relief by way of grant of dearness allowance and ad interim increase in pay. গভর্নমেন্ট সবসময়ই তার এমপ্লয়ীদেরকে একটা সাপোর্টিভ স্ট্রাকচারে, সাপোর্টিভ ভিউ পয়েন্টে কিন্তু দেখে গেছে। সেই
পুরনো সময়কাল থেকে ফিফথ পে কমিশন অবধিও। এমনকি এই যে পে কমিশনটা, যেটি সিক্সথ পে কমিশন, অভিরূপ বাবুরা উল্লেখ করেছেন যে এটি সেভেন্থ সেন্ট্রাল পে কমিশনের ভিউ পয়েন্টেই তৈরি করা হয়েছে, এটা উল্লেখ করেছেন। কোথায় সেটা আমি দেখাচ্ছি। এইখানে দেখুন একেবারে প্রিফেসে যেটা বলা হয়েছে, while recommending the new pay structure, the commission has remained as close as possible to the structure proposed by the 7th Central Pay Commission. This structure has been accepted with some modifications by the central government and adopted by a large number of state governments. This stance of the commission is justified on a couple of grounds. দেখুন এখানে কি বলা হয়েছে, তাহলে কিছু মডিফিকেশান করে বাকিটাকে সেই টোটাল স্ট্রাকচারটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং এই স্ট্রাকচারটাই কিন্তু বেশিরভাগ স্টেট গভর্নমেন্ট ফলো করেছে, এ কথাটাও বলেছেন ওনারা। এবং কেন এই কমিশন, এই সেন্ট্রাল পে কমিশনকে তাদের বেস পয়েন্ট ধরেছেন তার কারণ বলেছেন কি, দুটো কারণ। এক, ট্র্যাডিশনালি দ্য পে স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফলোড দ্য সেন্ট্রাল পে স্ট্রাকচার, ট্র্যাডিশনালি এটাই ফলো করে আসছে, অ্যান্ড দেয়ার আর নো অ্যাপারেন্ট রিজনস ফর ডেভিয়েটিং ফ্রম দিস প্র্যাকটিস। এবং এই যে প্র্যাকটিসটা করে আসা হয়েছে, অর্থাৎ সবসময় সেন্ট্রাল পে কমিশনের স্ট্রাকচারটাকেই ফলো করা হয়েছে, তার থেকে ডেভিয়েট করার কোনো প্র্যাকটিক্যাল রিজন তেনারা খুঁজে পাননি। Second, the resolution by which the present commission is formed specifically directs the commission to take into account, while making its recommendations, the prevailing central pay structure and those of other state governments. এটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন এই রেজলিউশন করা হয়েছিল এই কমিশন কনস্টিটিউট করার জন্য, তাদেরকে ডিরেক্ট করা হয়েছিল যে তারা যেন যে রিকমেন্ডেশনটা দেবেন সেটা যেন সেন্ট্রাল পে স্ট্রাকচার এবং আদার যে স্টেট গভর্নমেন্ট আছে তাদের সাথে সামঞ্জস্য রেখেই তারা একটা রিকমেন্ডেশন দেন। তাহলে কি হলো, সিপিসি সেন্ট্রাল পে কমিশনের স্ট্রাকচারকে ফলো করছেন এনারা, কিন্তু কোন জায়গায় গিয়ে তেনারা ফলো করলেন না সেটা একমাত্র আমার মতে, ব্যক্তিগত মতে, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রেই তারা এটা পিছু হটলেন। তারা বললেন যে এটা মানার দরকার নেই, কিন্তু সিপিসিতে সেন্ট্রাল পে কমিশনের ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাজ ইউজুয়াল রাখা হয়েছে, সেখানে হাতই দেওয়া হয়নি। এইখানে দেখুন ডিয়ারনেস অ্যালাউন্স হুইচ ইজ রিকমেন্ডেড বাই 7th সিপিসি, 7th সেন্ট্রাল পে কমিশন রিকমেন্ড করছেন কি, রিকমেন্ডেড কন্টিনিউয়েন্স অফ দ্য এক্সিস্টিং ফর্মুলা অ্যান্ড মেথোডোলজি ফর ক্যালকুলেটিং দ্য ডিয়ারনেস অ্যালাউন্স। তারা অ্যাজ ইউজুয়াল যেমন ডিয়ারনেস অ্যালাউন্সের প্রভিশন ছিল সেই প্রভিশনকে সেম অ্যাজ ইউজুয়াল রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু স্টেট গভর্নমেন্টের সিক্সথ পে কমিশনের রিকমেন্ডেশন সেখানে পুরোটাই অ্যালুপ করেছেন এবং স্টেট গভর্নমেন্টকে সেফগার্ড করেছেন, কারণ স্টেট গভর্নমেন্টের কিছু ইনডেপ্টেডনেস ছিল। এই ইনডেপ্টেডনেসের কারণে এবং আরও কিছু সোশ্যাল স্ট্রাকচারাল রিফরমেশনে যেখানে আমাদের পয়সা কড়ি খরচ হয়, তার কারণেই ডিয়ারনেস অ্যালাউন্সটাকে স্টেট গভর্নমেন্টের কাছে নন লায়েবল করেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।